স্লাইড কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যালো, তোমরা কি স্লাইড দেখতে পাচ্ছ? নো স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না যে? এখন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের টপিক ছিল যে নিউনেট উইথ জন্ডিস বা নিউনেটাল জন্ডিস। ওইটার প্রথম অংশটা বোধহয় ডক্টর মাহি বোধহয় কমপ্লিট করেছে, তাই না? জি স্যার। আচ্ছা, ও কতটুকু পর্যন্ত ও ইয়ে করছে? দ্য আরএইচ ইনকম্প্যাটিবিলিটি বোধহয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের টপিকটা হচ্ছে নিউনেট উইথ জন্ডিস। আমি মানে সেকেন্ড পার্ট যেটা আছে এটা আমি পড়াবো আজকে। তারপরে একটু রিভিউ করি। এখানে নিউনেটাল জন্ডিস এর ডেফিনেশন আমরা জানি। জন্ডিস মানে ইয়েলো ডিসকালারেশন অফ দ্য স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেন বা স্কিন স্ক্লেরা অ্যান্ড মিউকাস মেমব্রেন। এটা বড়দের ক্ষেত্রে যেমন ডেফিনেশন, বাচ্চাদের ক্ষেত্রে ডেফিনেশনটা একই। যেহেতু এটা নিউনেটাল এজ গ্রুপে হচ্ছে, এই জন্য এটা হচ্ছে নিউনেটাল জন্ডিস। উইদিন ফার্স্ট উইক অফ লাইফ এটা অনসেট হয়। 60% অফ দ্য টার্ম এবং 80% অফ দ্য প্রিটার্ম বেবিতে এই জন্ডিসটা দেখা যায়। আর ইয়েলো ডিসকালারেশন ইজ ফার্স্ট এভিডেন্ট অন দ্য স্কিন অফ ফেস, nasolabial fold and tip of the nose. তাহলে এটা খুব কমন একটা। বড়দের ক্ষেত্রে জন্ডিস মানে হচ্ছে ইটস ক্লিনিক্যাল বা ইটস প্যাথোলজিক্যাল। বাচ্চাদের ক্ষেত্রে যে সবসময় প্যাথোলজিক্যাল হবে সেটা একদমই না। কথাটা বুঝতে পারছো? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে বাচ্চাদের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ছাড়াও এমনি বাচ্চাদের জন্ডিস হতে পারে, যেটাকে আমরা ফিজিওলজিক্যাল জন্ডিস বলি। বাই দিস টাইম বোধ মাহি পড়িয়েছে। তো 60% অফ দ্য টার্ম এবং 80% অফ দ্য প্রিটার্ম বেবি কিন্তু জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে এবং সেটা ফার্স্ট উইকের ভিতরেই এটা প্রেজেন্ট করে। আমরা যদি ছবিটা দেখি একটু মডিফাইড ক্রেমার্স স্কেল, বড়দের ক্ষেত্রে যেমন আমরা 2 মিলিগ্রাম পার ডেসিলিটার যখন জন্ডিসের মানে বিলিরুবিন লেভেল হয় তখনই দেখা যায় যে জন্ডিস আসছে, এবং প্যাথোলজিক্যাল পেশেন্ট অনেক কমপ্লিকেটেড ফিচার নিয়ে প্রেজেন্ট করে। বাট বাচ্চাদের ক্ষেত্রে সেটা একদমই না। দেখো এই জিনিসটা, ছবিটা যদি দেখে দেখো, আমরা গ্রস দিয়ে একটা বাচ্চাকে যখন দেখি, এই যে ডার্মাল জোন করা হয়েছে, আমরা ব্লাড পরীক্ষা না করেও যদি আমরা ফেস দেখি 4 to 6 মিলিগ্রাম পার ডেসিলিটার, চেস্ট এবং আপার অ্যাবডোমেন 8 to 10, লোয়ার অ্যাবডোমেন 12 to 14, arms and legs 15 to 18, palm and sole 15 to 20 মিলিগ্রাম পার ডেসিলিটার। এরকমটা অ্যাজাম্পশন হচ্ছে এরকম যে যদি আমাদের এই জায়গাগুলো যদি বাচ্চার ইয়েলো ডিসকালারেশন থাকে তাহলে পসিবলি সিরাম বিলিরুবিন লেভেলটা এরকমই হবে। এই ছবিটা কি দেখিয়েছে মাহি? না স্যার। আচ্ছা, তাহলে যখনই আমরা সবসময় যে তাহলে বাচ্চাকে ব্লাড ওখান থেকে ভেনে পাংচার করে ব্লাড নিতে হবে পরীক্ষা করার জন্য। তা আমরা সহজেই দেখতে পারি বাচ্চাকে যদি এমনি বাচ্চা ক্লিনিক্যালি এক্সামিন করি তাহলে আমরা মোটামুটি আন্দাজ করতে পারবো যে বাচ্চার বিলিরুবিন লেভেলটা কত। তাহলে আমরা বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য বা ইনভেস্টিগেশন করার জন্য পরিকল্পনা করতে পারি। তাহলে দেখো ফেসে হলে 4 to 6, চেস্ট এবং আপার অ্যাবডোমেন 8 to 10, লোয়ার অ্যাবডোমেন 12 to 14, আর্মস এন্ড লেগস লোয়ার লেগস 15 to 18 এবং পাম সোল ইনভলভ করলে 15 to 20। এইটা হচ্ছে গ্রসলি একটা বাচ্চাকে দেখে ক্লিনিক্যালি আমরা অ্যাজিউম করতে পারি যে বাচ্চার এই প্রবলেম এই জায়গাতে আছে, সুতরাং বিলিরুবিন এমনটাই হতে পারে। এই চারটাও নিশ্চয়ই দেখানো হয়েছে যে একটা বাচ্চা ডেলিভারি হওয়ার পরে জন্ডিস ডেভেলপ করলো উইদিন 24 আওয়ার্স অফ বার্থ। যখনই 24 আওয়ার্স অফ বার্থ বাচ্চা প্রেজেন্ট করে, আমাদের প্রথম যেটা হয় সেটা হচ্ছে, এটা নিশ্চয় পড়িয়েছে মাহি, অ্যাবিও, আরএইচ এবং মাইনর গ্রুপ ইনকম্প্যাটিবিলিটিস মানে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। এটাই সবার আগে চিন্তা করব। তবে সেই জন্য অ্যাকুরেট ইয়েটা দরকার যে মাকে জিজ্ঞেস করা দরকার বাচ্চা কখন হলুদ হয়েছে। মানে আপনি চিন্তা করে বলেন যে বাচ্চাটা কখন হলুদ হয়েছে। এই যে ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে হওয়া মানেই হচ্ছে যে বাচ্চার হেমোলাইসিস, সুতরাং হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। তারপরে কিছু ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন আছে যেগুলো মায়ের থেকে পেয়ে থাকে, বাচ্চা মায়ের থেকে পেয়ে থাকে। ঠিক আছে, ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন, স্পেশালি টর্চ ইনফেকশন যেগুলো আছে ওগুলা। আরবিসি, তাও আরবিসি এনজাইমের গন্ডগোল থাকে, আরবিসি লাইসিস হয়, তার জন্য জন্ডিস হয়। প্রথমে 1, 2, 3 যেটা আছে এই তিনটাই, প্রথমে একটা আরএইচ এবং এবিও ইনকম্প্যাটিবিলিটি, টর্চ ইনফেকশন,
আরবিসি যে এনজাইমের যে গন্ডগোল সেই জন্য হতে পারে। ভিটামিন কে এবং স্যালিসাইলাস টু মাদার এটা অত ইম্পর্টেন্ট না, হেরিডিটারি স্প্যারোসাইটোসিস তাও একই। অর্থাৎ আরবিসির যদি শেপের সমস্যা হয় বা যদি ব্লাড গ্রুপের ইনকম্প্যাটিবিলিটি হয় তাহলে বাচ্চার হেমোলাইসিস হয় এবং তার জন্ডিস ডেভেলপ করে উইদিন 24 আওয়ার্স অফ বার্থ। তাহলে পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে, তাহলে একটা যদি আনসার করতে পারো যে হ্যাঁ স্যার হেমোলাইটিস অফ দ্য নিউবর্ন, কেন? আরএইচ বিগো এবং মাইনর গ্রুপের ইনকম্প্যাটিবিলিটির জন্যই বাচ্চার জন্ডিস হতে পারে, সেটা 24 আওয়ার্স অফ বার্থ। এরপরে যদি হয় তাহলে দেখো বিটুইন 24 to 48 আওয়ার্স অফ বার্থ, ওই একটাই বলবা, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস। এই দেখো ফিজিওলজিক্যাল জন্ডিস, এটা স্যার এটা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আনসেট হবে। এটা কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা এটাকে বাড়িয়ে দেয় বা কমপ্লিকেটেড করে তোলে, সেটা প্রিম্যাচুরিটি হতে পারে, কেফাল হেমাটোমা মাথায় যেটা ফুলে যায়, বা বার্থ ট্রমা হয়, কোনো হেমোরেজ থাকলে, পলিস্যাথিমিয়া থাকলে, ক্রিটিন থাকলে বা ইনফেকশন থাকলে এটাকে বাড়িয়ে দিতে পারে। হয়তো দেখা গেল যে পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার কথা, পিরিয়ডটা আরো লম্বা হচ্ছে বা আরো কমপ্লিকেটেড হচ্ছে, তাহলে এই পিরিয়ডটা ভেরি ইম্পর্টেন্ট, 24 থেকে 72 আওয়ার্স, এটাতে ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। সাধারণত প্যাথোলজিক্যাল গুলা প্রেজেন্ট করে না সাধারণত। সুতরাং মাকে জিজ্ঞেস করলে হবে বাচ্চাটা কখন হলদে হয়েছে। কথা বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে প্রথমে যদি জিজ্ঞেস করে যে ফার্স্ট 24 আওয়ার্স এর মধ্যে যদি হেমোলাইসিস মানে বাচ্চা জন্ডিস নিয়ে প্রেজেন্ট করে, হোয়াট উইল থিঙ্ক? আমার প্রথমেই হচ্ছে সেটা হচ্ছে এবিও বা আরএইচ বা মাইনর গ্রুপ ইনকম্প্যাটিবিলিটিস, এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে টর্চ ইনফেকশন যদি হয় তাও হতে পারে, দুটা। আর এরপরে যদি হেরিডিটারি স্পেরোসাইটোসিস যেটা আছে এই ধরনের মানে আরবিসির, এছাড়া কিছু আরবিসি এনজাইম জিসিসপিটি যেমন পাইরুভেট কাইনেস, ওগুলো এনজাইমের জন্য না থাকার জন্য, ওগুলো এনজাইম না থাকার জন্য আরবিসি ডিস্ট্রাকশন হয়। কিন্তু প্রথম যেটা আছে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এটা বলতে যেন ভুল করিও না। তাহলে 24 ঘন্টার পরে যদি ডেভেলপ করে 72 ঘন্টার মধ্যে, সেটা ফিজিওলজিক্যাল জন্ডিস। এরপরে যদি করে 3 থেকে 7 দিনের মধ্যে, জন্ডিস অফ প্রিম্যাচুরিটি, ইনফেকশন, সেটা ইউটিআই হতে পারে, অন্য কোনো জায়গাতে হতে পারে, তারপর টর্চ ইনফেকশন এখানে থাকে। তো এই যে প্রথম যেটা আছে বললাম যে জন্ডিস অফ প্রিম্যাচুরিটি এবং ব্যাকটেরিয়াল সেপসিস 3 থেকে 7 দিনের মধ্যে প্রেজেন্ট করতে পারে আফটার ফার্স্ট উইক অ্যান্ড পারসিস্টস বিয়ন্ড সেকেন্ড উইক। তাহলে 3 থেকে 7 দিনের মধ্যে যেটা আছে যদি জিজ্ঞেস করে, একটাই কথা, ব্যাকটেরিয়াল সেপসিস মানে ইনফেকশনের জন্য হচ্ছে, যেটাকে আমরা নিউনাটাল সেপসিস বলি। 3 থেকে 7 দিনের মধ্যে নিউনাটাল সেপসিস। আর জন্ডিস অফ প্রিম্যাচুরিটি, প্রিম্যাচুর বাচ্চার কথা আমরা বললাম যে প্রায় 80% প্রিম্যাচুর বাচ্চা যারা, তারা জন্ডিস নিয়েই প্রেজেন্ট করে, এটা প্রথম সপ্তাহের মধ্যেই। এবং ওদের আরো বেশি বেশি করে প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট করার মানে ট্রেন্ড আছে, বেশি বেশি করে প্রেজেন্ট করে প্রিম্যাচুর বাচ্চারা। তাহলে এই যে 3 থেকে 7 দিন পর্যন্ত এটা ইনফেকশন হতে পারে অথবা প্রিম্যাচুরিটি প্রথম সপ্তাহ হয়, এবং পারসিস্ট বিয়ন্ড 2 উইক, যদি সেটা প্রথম সপ্তাহের পর থেকে শুরু হয় এবং এটা আস্তে আস্তে বাড়তেই থাকে, খেয়াল করো আফটার ফার্স্ট উইক এন্ড পারসিস্ট বিয়ন্ড 2 উইকস, তাহলে একটা হতে পারে ব্রেস্ট মিল্ক জন্ডিস, হাইপোথাইরয়েডিজম বা ক্রিটিনিজম, স্টেনোসিস, কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস বাচ্চাদের যেটা হয়, গ্যালাক্টোসেমিয়া। তাহলে প্রথম যেটা এই যে ব্রেস্ট মিল্ক জন্ডিস, হাইপোথাইরয়েড, পাইলোরিক স্টেনোসিস 1, 2, 3 যে কোনো একটাই হতে পারে, তবে সেটা আনকনজুগেটেড ফর্মে হবে, আনকনজুগেটেড। নিশ্চয়ই আনকনজুগেটেড জিনিসটা জানো, যেটা লিভারে কনজুগেশন হয় না বিলিরুবিনটা, সেটা হচ্ছে আনকনজুগেটেড। এই যে ছবিটা দেখো, নিউনাটাল জন্ডিসে ব্রেকডাউন হচ্ছে আরবিসি সাইটোক্রোম 450, এখানে ব্রেকডাউন হয়ে আলটিমেটলি, আর এদিকে প্রিম্যাচুর আরবিসি ডিস্ট্রাকশন ডিউ টু এনি রিজন, ডিস্ট্রাকশন হয়ে আলটিমেটলি গ্লোবিউলিন এবং হেম হচ্ছে, ওখান থেকে বিলিভার্ডিন, আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তেছে, লিভারে যাচ্ছে কনজুগেশন ইন হেপাটোসাইট। আনকনজুগেটেড যখন এক্সেস হয়ে যাবে, মানে লিভার যখন আর কনজুগেট করতে পারবে না, তখন এই লেভেলটা বাড়বে, সেটা আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া। আর লিভার যতক্ষণ কনজুগেট করতে পারবে সেটা কনজুগেটেড বিলিরুবিন, এবং সেটা ব্লাডে চলে এসে কনজুগেটেড হাইপারবিলিরুবিনিয়া। দেখো দুই দিকেই যাচ্ছে। নর্মালি দেখো অ্যাডাল্টের ক্ষেত্রে প্যাথোলজিক্যাল যেটা হয় সেখানে আনকনজুগেটেড প্রায় হয়ই না, কারণ লিভার ওই পরিমাণ কনজুগেট করতে পারে, তার যে এনজাইম গ্লুকুরোলাইন ট্রান্সফারেজ যে এনজাইম থাকে ওটা দিয়ে পারে। বাট এখানে নিউনাটের ক্ষেত্রে এত বেশি হয় যে লিভার আসলে কনজুগেট করতে পারে না, যার জন্য আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনেমিয়াই বেশি দেখা যায় নিউনেটের ক্ষেত্রে। বুঝতে পারছো?
হ্যালো, শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তো মনে করছি শোনা যাচ্ছে না। যাই হোক, তাহলে এটা দেখো, আনকনজুগেটেড ফর্মে যদি থাকে তাহলে ব্রেস্ট মিল্ক জন্ডিস হতে পারে, হাইপোথাইরয়েড হতে পারে, পাইলোরিক স্টেনোসিস হতে পারে। বেশি বেশি প্রথম 1 এবং 2 বেশি বেশি মনে রাখবা, আইদার ব্রেস্ট মিল্ক জন্ডিস বা হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েডের ক্ষেত্রে অন্য ফিচারও থাকবে, তবে এত প্রথম দিকে তো হয়তো ফিচারটা প্রকাশিত হবে না, বাট জন্ডিস দিয়ে প্রথমে প্রকাশিত হবে। কনজুগেটেড ফর্ম যদি হয় যে হ্যাঁ কনজুগেশন হয়ে গেছে, অর্থাৎ লিভারে কোনো সমস্যা নাই, ওখান থেকে কনজুগেশন হয়ে গেছে, এরপরে গন্ডগোল। তার মানে একটা হতে পারে ইনফেকশন হতে পারে, ইডিওপ্যাথিক নিউনাটাল হ্যাপাটাইটিস, টর্চ ইনফেকশন, বাইল ডাক্ট পজিটিভ, বাইল ডাক্ট তৈরিও হয় নাই। তাহলে 1 2 3 4 মেটাবলিক সিনড্রোম তা দরকার নাই আমার, যেটা হচ্ছে যে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। কনজুগেটেড ফর্মের মধ্যে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, ওখানে বাইল গুলা থেকে থেমে যাচ্ছে, মুভমেন্ট বন্ধ হয়ে গেছে। যেমন ইনফেকশন হলে হতে পারে ইডিওপ্যাথিক নিউনাটাল হ্যাপাটাইটিস, টর্চ ইনফেকশন, এবং যদি বাইল ডাক্ট তৈরি যদি না হয়, কনজেনিটালি অ্যাবসেন্ট থাকে। এটা হচ্ছে লিভারের ভেতরকার অবস্থা, এটা লিভারের ভেতরকার অবস্থা ইন্ট্রাহেপাটিক। আর এক্সট্রা হেপাটিক কখন হবে? যখন ভেতরে সবকিছু স্ট্রাকচার ঠিক আছে, বাহিরে কিছু তৈরি হয় নাই, বিলিয়ারি অ্যাট্রেসিয়া, বাইল ডাক্ট তৈরি হয় নাই বাহিরে। কারণ আমাদের মনে আছে যেটা রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, তারপরে আসবে সিস্টিক ডাক্ট, মনে আছে কি তোমাদের? ও হে, কিছু বলে না, মনে আছে তোমাদের কিভাবে ফর্ম করে, বাইল ডাক্ট কিভাবে ফর্ম করে? হ্যালো, তোমাদের মনে আছে কি? জি স্যার। আচ্ছা, তাহলে বলো দেখি কিভাবে বাইল ডাক্ট ফর্ম করে, কমন বাইল ডাক্ট। এই আর কি কত বেলাল শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার কমন হ্যাপাটিক ডাক আর হচ্ছে সিস্টিক ডাক মিলে স্যার কমন বাইল ডাক ফর্ম করে। জি, আর কমন হেপাটিক ডাক্ট কিভাবে ফর্ম করে? স্যার রাইট এন্ড লেফট হ্যাপাটিক ডাক দিয়ে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি ওপেন করে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে, তাই না? এটার নামে অ্যাম্পুল অফ বাটার। জি, থ্যাংক ইউ। তাহলে এই যে দেখো, প্রথম দিকে যে পার্টটা বললাম যে ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস, এখানে বেসিক্যালি ইনফেকশন এবং লিভারের ভেতরকার স্ট্রাকচারে যে বাইল ডাক্টের পসিটি, ওখানের জন্যই আসলে কনজুগেটেড ফর্মে বিলিরুবিনটা হয়। আর এখানে এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস সব তৈরি হলো ওখানে, কিন্তু যখনই এক্সক্রেট হবে বিলিয়ারি অ্যাট্রেসিয়া থাকার জন্য বা সিস থাকার জন্য বা বাইল ডাক্টার স্টেনোসিস থাকার জন্য, যে কোনো একটাই যে এক্সক্রেট করবে, যখন দিয়ে বেরিয়ে আসবে, যে ওই জায়গাগুলো ব্লক থাকার জন্যই এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস হয়, যার জন্য কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হয়। এখন হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন, এইটা পড়ানো হয়েছে, পড়াইছে। একটু এদিকে দেখা দিই এখন, অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটি। তাহলে অ্যাবিও বলছে যে তার মানে এখানে আমরা নর্মালি যেটা আছে, এই যে ন্যাচারাল অ্যান্টিবডি প্রোফাইল অফ ডিফারেন্ট ব্লাড গ্রুপ অ্যান্টিজেন, এই যে মায়ের যদি ব্লাড গ্রুপ ও থাকে, তাহলে মায়ের কি কি থাকতে পারে? অ্যান্টি এ থাকতে পারে, অ্যান্টি বি থাকতে পারে। বাচ্চার যদি এ থাকে, আমরা জানি যে ল্যাডস্টেনের ল যেটা বলছে, সেটা হচ্ছে যেটা যে গ্রুপের অ্যান্টিজেন থাকবে তার ঠিক অপোজিট অ্যান্টিবডি থাকবে। এটা অ্যান্টিজেন এ থাকবে অ্যান্টি বি, অ্যান্টি বি, এটা তোমরা জানো ফিজিওলজির মাধ্যমে, তাই না? ঠিক আছে, তাহলে আমরা জানি যে এই জিনিসটা নর্মালি এটা প্রোফাইল। অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটি কাদের হবে? যদি মায়ের ব্লাড গ্রুপটা যদি ও হয়, তাহলে বাচ্চা যদি আইদার এ অথবা বি থাকে, তাহলে কি হবে? এখানে আমার অ্যান্টি এ আছে এবং অ্যান্টি বি আছে। তো বাচ্চা যদি এই গ্রুপের যদি হয়ে থাকে, তাহলে থাকবে অ্যান্টি বি। তাহলে অ্যান্টি বি থাকলে এখানে অ্যান্টি, এই দেখো এখানে অ্যান্টি বি, তাহলে এখানে অ্যান্টিজেন এ, এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি এ। এখানে বি যদি বাচ্চা যদি ব্লাড গ্রুপ বি হয়, তাহলে এখানে অ্যান্টিবডি বি, মানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন এইভাবেই হবে। তাহলে এই দুটো ক্ষেত্রে আইদার অ্যান্টি অর অ্যান্টি বি, এ এ বা বি, যে কোনো একটা ব্লাড গ্রুপ যদি বাচ্চার হয়ে থাকে, মায়ের যদি ব্লাড গ্রুপ ও হয়ে থাকে, তাহলেই পরে এই প্রবলেমটা হবে, অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটি। আর এসে দেখেছিলাম মায়ের যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, প্রথম বাচ্চা এবং সেকেন্ড বাচ্চাও যদি পজিটিভ হয়, সেই ক্ষেত্রে বাচ্চা এফেক্টেড হতে পারে, মায়ের তো কোনো প্রবলেম নাই। তাহলে এখানে আইজিএম, এই যে আইজিএম টাইপ যেটা অ্যান্টিবডি, আমরা আইজিজি পড়েছিলাম আর এইচ ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে, সেটা হচ্ছে আইজিজি, যেটা প্যাথোলজি তৈরি করে এবং বাচ্চার আরবিসি হেমোলাইসিস হয়। প্রথম বাচ্চা এসকেপ করে, সে ছেড়ে যায়, সে তার জন্য মায়ের বডিতে অ্যান্টিবডি আইজিজি তৈরি হয় এবং পরবর্তীতে এইটা
প্লাসেন্টা দিয়ে বাচ্চার বডিতে যায়, এবং সেকেন্ড যে ইস্যু আছে, যদি বেবিটা পজিটিভ ব্লাড গ্রুপ হয়ে থাকে তাহলে তার হেমোলাইসিস হবে। প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস হচ্ছে যে ডিউ টু আননোন রিজন, এই যে ও পজিটিভ মাদার যারা আছে পজেসেস আইজিজি, এনটিএ এবং অ্যান্টিবডি in their circulation instead of IgM type, and these IgG antibodies can cross the placenta easily. একই রকম ওই RH ইনকম্প্যাটিবিলিটির মতো, আসলে অন্য কিছু না। যদি সেটা IgM হতো তাহলে এরকম প্রবলেম হতো না, যেহেতু IgG হচ্ছে সেই জন্য সেটা ট্রান্সপ্লাসেন্টাল এর রুট দিয়ে যাচ্ছে গিয়ে এবং আলটিমেটলি বাচ্চা শরীরে যাচ্ছে এবং তার হেমোলাইসিস করতেছে। এটি হচ্ছে মূল জিনিসটা। ওখানে যেমন RH ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে হচ্ছে একরকম, IgG যাচ্ছে, এখানেও কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে IgM, তবে কিছু কিছু ক্ষেত্রে সেটা IgG যাচ্ছে, পার্সেন্টেজ খুব কম, এখানে বলা হচ্ছে প্রায় 1%। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় যে এটা IgM ক্লাস, আমরা আগে যেটা বললাম যে IgM, কিন্তু যেটা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। কিন্তু 1% অফ দ্য টাইপ ও, এই যে মায়ের যে ব্লাড গ্রুপ ও পজিটিভ যেটা আছে এর মধ্যে 1%, সবাই করতে পারে না, 1% এর ক্ষেত্রে হাই টাইটার অফ আইজিজি ক্লাস অ্যান্টিবডি, এবং তারাই তখন হেমোলাইসিস করে। কথাটা বুঝতে পারছো? শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যালো, আচ্ছা, মানে আমি জিনিসটা বুঝাতে পারলাম যে এই যে মায়ের যে ও পজিটিভ আছে তা মায়ের অ্যান্টিবডি গুলা বুঝতে পারতেছো, তাহলে বেবি যদি সেরকম অ্যান্টিজেন এ থাকে, মানে তার ব্লাড গ্রুপ এ থাকে বা যদি বি থাকে, তাহলে সেই সমস্যাটা হয়। অর্থাৎ বাচ্চার আছে অ্যান্টিজেন, মায়ের কাছে আছে অ্যান্টিবডি, সুতরাং যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে সেখানে হেমোলাইসিস হবে। যেহেতু যেটা বললাম যে এইটা হচ্ছে যে আইজিএম টাইপ, রেয়ার অকেশনস, এই যে আননোন রিজন, কিছু কিছু মায়ের ক্ষেত্রে, এবং সেটা বলা হয় যে 1% মায়ের ক্ষেত্রে এই আইজিজি যেটা আছে এটা এই ধরনের হয়, অ্যান্টিবডিটা আইজিজি হয়, এটা হওয়ার জন্যই হেমোলাইসিস হয়, এবং হেমোলাইসিস হওয়ার জন্যই বাচ্চার জন্ডিস ডেভেলপ করে, যেটাকে আমরা নিউনাটাল জন্ডিস বলে থাকতেছি। আচ্ছা, তাহলে এখানে মূল জিনিসটা হচ্ছে যে আসলে অ্যান্টিবডি, যে অ্যান্টিবডিটা আসলে আইজিজি, এবং যেটা যাওয়ার জন্যই আসলে হেমোলাইসিস হয়। এখানে ফিটাল আরবিসি যেটা আছে খেয়াল করতে হবে যে আমরা কেন বলি যে RH ইনকম্প্যাটিবিলিটিতে বাচ্চার প্রবলেম বেশি হয়, কারণ হচ্ছে যে ফিটাল যে আরবিসি গুলা, এগুলা সারফেস যেটা আছে ওটা ইট মোর এক্সপ্রেসড ফর RH অ্যান্টিজেন, যেটাকে আমরা সিডিই, বড় হাতের সি, বড় হাতের ডি এবং বড় হাতের ই বলে থাকি। তো ওর জন্য এই সারফেস যেটা আছে ফিটাল আরবিসি যে সারফেস ওটা বেশি এক্সপোজড বা এক্সপ্রেসড, যেটা আমাদের এ এবং বি অ্যান্টিজেন যেগুলা, অর্থাৎ মায়েরটার জন্য অত বেশি না, ওটার জন্য অত বেশি জায়গা নেই আরবিসির সারফেসে, যার জন্য যখনই এটা ওই সারফেসকে যখন ইনভলভ করে তখনই হেমোলাইসিস হয়, তবে সেটা খুব কম পরিমাণে হেমোলাইসিস হয়, যেটা RH এর ক্ষেত্রে অনেক বেশি হয়। কারণ আরবিসির এই ফিটাল আরবিসির সারফেসটাই বেশি বেশি RH অ্যান্টিজেনকে চায় বেশি, এ এবং বি অ্যান্টিজেন যেটা আছে ওটাকে খুব বেশি চায় না, যার জন্যই ওখানে হেমোলাইসিসটা অত বেশি হয় না। যতটুকু হেমোলাইসিস হয় তার জন্য শুধুমাত্র হাইপার বিলিরুবিনেমিয়া হয়, কিন্তু RH এর ক্ষেত্রে হেমোলাইসিস অনেক বেশি হয়, সেই জন্য অ্যানিমিয়া অনেক বেশি প্রিডমিনেন্ট থাকে। বিলিরুবিন তো বাড়বেই, কিন্তু অ্যানিমিয়াটা অনেক বেশি ডমিনেট করে ইন কেস অফ RH ইনকম্প্যাটিবিলিটি, যেটা অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটি অতটা ডমিনেট করে না। অ্যাবিওতে জন্ডিস লেভেল মানে হাইপার বিলিরুবিনিয়াটা বেশি হয় ইন কম্পারিজন টু দ্য হেমোলাইসিস অর্থাৎ অ্যানিমিয়া। ঠিক উল্টোটাই হয় RH ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে, ওখানে বিলিরুবিন অনেক বেশি বাড়ে, পাশাপাশি তার অ্যানিমিয়াও থাকে। ক্লিনিক্যাল ফিচার, এটা জানোই যে ক্লিনিক্যাল ফিচার যখন বাচ্চার হেমোলাইসিস হবে বাচ্চার অ্যানিমিয়া হয়ে যাবে এবং বাচ্চার জন্ডিস বাড়বে যেহেতু বিলিরুবিন বাড়বে। বেবি লুকস ইয়েলো হুইচ প্রোগ্রেস ফ্রম ফেস থ্রু দ্য চেস্ট, থ্রু চেস্ট অ্যাবডোমেন এন্ড পাম এন্ড সোলে। আমরা আগে ক্রেমার্স যে সাইন যেগুলো দেখিয়েছিলাম ওখানেই পরিষ্কার লেখা আছে যে কোথা থেকে কতটুকু হলে বিলিরুবিন লেভেল কেমন হতে পারে। দ্য আনকনজুগেটেড বিলিরুবিনেমিয়া, স্কিন লুকস ব্রাইট ইয়েলো অর অরেঞ্জ কালার্ড। যদি সেটা অবস্ট্রাকশন হয় তাহলে বিলেরিয়া অ্যাট্রোসিয়া, স্কিন লুকস গ্রিনিশ অর মাডি ইয়েলো কাস্ট, কারণ ওখানে তোমার ওখানে কনজুগেটেড ফর্ম থাকবে, সেজন্য কালারটা একটু গ্রিনিশ টিঞ্জ দিবে, আর এখানে যেহেতু আনকনজুগেটেড ফর্ম থাকবে একদম ব্রাইট ইয়েলো থাকবে। তাহলে ফিজিওলজিক্যাল জন্ডিস বলো বা হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন বলো, ওখানে ব্রাইট ইয়েলো থাকবে অথবা অরেঞ্জ কালার থাকবে। আর অবস্ট্রাকশন যদি হয়ে থাকে সেক্ষেত্রে কালারটা গ্রিনিশ আর মাডি ইয়েলো কালার। ডিফারেন্সিয়েট করাটা খুব ডিফিকাল্ট, তবে
they have history of dark urine and pale clay colored stool. ওই যে কথাটা বলছে যে ডিউটেনাম দিয়ে তো বেরিয়ে চলে যায়, তার বলে ইন্টেস্টাইনে যে সমস্ত ফিকাল ম্যাটার থাকে, ফিকাল ম্যাটারের কালার গুলো ইয়েলো হয়। যদি সেই কালারটা যদি যেতে না পারে, অবস্ট্রাকশন থাকে, তাহলে এই কালারটা হবে পেল কালারের, পেল ক্লে কালার স্টোন, বা অনেক সময় বলি যে আমরা পুটি কালার, যে পুডিং জানালাতে যে পুডিং দেওয়া হয়তো পুরাতন আমলের জানালাতে, এই পুডিং এর যে কালার অনেকটা অ্যাশ কালার, ছাই রঙের, স্টুলে কোনো কালার আসবে না। বুঝতে পারছো তোমরা? তোমরা কি আছো না চলে গেছো? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। ওরে আমি তো কিছু বুঝতে পারতেছি না। অন্যরা কারা কারা আছে এখানে? সবাই কি আছে? জি স্যার, আছে। আচ্ছা, তাহলে আমি জিনিসটা যেটা বললাম যে এবিও ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে মায়ের ব্লাড গ্রুপ থাকে ও, ছেলেদের বাচ্চাদের এ অথবা বি। তাহলে যে অপোজিট অ্যান্টিবডি থাকবে তার সাথেই, ওই যে তাদের যে অ্যান্টিজেন থাকবে তার সাথেই মায়ের যে অ্যান্টিবডি যেটা অপোজিট, তার সাথে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে বেনাইন, আইজিএম টাইপ বললাম। 1% ক্ষেত্রে সেটা আইজিজি হয় এবং সেটাই প্রবলেম ক্রিয়েট করে, মানে হেমোলাইসিস করে। যেহেতু ফিটাল আরবিসি যেগুলো আছে ওদের সারফেসটা এক্সপ্রেশন টু আরএইচ অ্যান্টিজেন বেশি, মানে আরএইচ অ্যান্টিজেনকেই বেশি বেশি চায়, সেই জন্য আরএইচ অ্যান্টিজেন লাগেও বেশি এবং তাদের ক্ষেত্রে হেমোলাইসিসটা অনেক বেশি হয়। কিন্তু মাদার যে এবিও ইনকম্প্যাটিবিলিটির ক্ষেত্রে ওখানে এ বা বি যেটা আছে ওটা অত বেশি ফিটাল রেড সেল যেটা আছে তার সারফেসে অত বেশি লাগে না, যার জন্য ওদের হেমোলাইসিস হয়, কিন্তু এত বেশি হয় না যেটা হেমোগ্লোবিন কমে গিয়ে অ্যানিমিয়া অনেক বেশি দেখা যায়। এদের ক্ষেত্রে বিলিরুবিনটাই বাড়তি হয় এবং সেক্ষেত্রে হাইপার বিলিরুবিনিমিয়া দেখা দেয়। এই সমস্ত ক্ষেত্রে আনকনজুগেটেডটাই অনেক বেশি হয়, কনজুগেটেডটা অনেক কম হয়। তবে গ্রসলি জেনে নাও, যদি যতটুকু বিলিরুবিন হয়ে থাকে তার 20% যদি বেশি যদি বিলিরুবিন কনজুগেটেড হয় তাহলে সেটা প্যাথোলজিক্যাল ধরতে হবে। ধরো একটা বাচ্চার বিলিরুবিন হচ্ছে 10, তার এখন আমি করে দেখলাম যে কনজুগেটেড আছে 3, 7 হচ্ছে আনকনজুগেটেড, তাহলে সেটা প্যাথোলজিক্যাল, কারণ সেটা 20% চেয়ে বেশি। কথাটা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। অর্থাৎ 10 থাকলো, যদি টোটাল 10 হয় তাহলে 2 বা তার চেয়ে যদি নিচে হয় তাহলে সেটা হবে নর্মাল, অ্যাকসেপ্ট করলাম, ডিরেক্ট টাইপ যেটা, বা কনজুগেটেড টাইপ। 2 বা তার চেয়ে যদি কম হয়, যদি তার হেমোগ্লোবিন বিলিরুবিন 10 হয়ে থাকে, কিন্তু যদি সেটা 2 এর উপরে হয়ে যায় তাহলে প্যাথোলজিক্যাল হবে। সেটা 20% অর মোর যদি হয় তাহলে সেটা প্যাথোলজিক্যাল, এটা মনে রাখতে হবে। এখানে আহ তাহলে এখানে বলা এই অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে বললাম যেহেতু স্টুল কালারটা হয় আসলে বিলিরুবিনের জন্য, স্টার্কোবিলিনের জন্য, এখানে বিলিরুবিনই পাস করতেছে না ইন্টেস্টাইন দিয়ে, যেহেতু অবস্ট্রাকশন আছে বা অ্যাট্রেসিয়া আছে, সেজন্য স্টুলের কালার। এই জন্য আমরা জিজ্ঞাসা করি, যখন দেখবো যে ডিরেক্ট টা বেশি আসছে, সাথে সাথে মাকে জিজ্ঞেস করি, মা আপনার বাচ্চা স্টুলের কালার বলেন। মা বলে যে কালার আসে কিন্তু হলুদ না, এটা কেমন জানি ছাই রঙের আসে, দ্যাট মিনস যে অবস্ট্রাকশন আছে বা কোলোস্টেসিস আছে। বাচ্চাটা লিথার্জিক হবে, পুয়ার ফিডিং হবে, এন্ড সিজার্স when baby develops acute bilirubin encephalopathy, যেটাকে আমরা কার্নিকটেরাস বলে থাকি। যত বেশি আনকনজুগেটেড বাড়বে ততই রিস্ক থাকবে এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে, যেটা ডিরেক্ট টাইপ পারে না। ইনডিরেক্ট বা আনকনজুগেটেড বিলিরুবিন ক্যান ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার এবং ওখানে সর্ষে ফুলের মতো ছড়িয়ে পড়ে ব্রেইনে, এবং ওখানে যাওয়ার পরেই বাচ্চার যখন বেশি হয় তখনই বাচ্চার কমপ্লিকেশন, যেটা আমরা জানি কার্নিকটেরাস বা অ্যাকিউট বিলিরুবিন এনকেফালোপ্যাথি, সেইটা ডেভেলপ করে। ডায়াগনোসিস কিভাবে করবো? ডায়াগনোসিসে বাচ্চাকে দেখিয়ে দেখলাম যে বাচ্চা জন্ডিস, তাহলে বোথ ক্লিনিক্যাল এবং ল্যাব ইভালুয়েশন টু আন্ডারস্ট্যান্ড দ্য ইটিওলজি। বাচ্চাদের জন্ডিস এটা ফিজিওলজিক্যাল না প্যাথোলজিক্যাল, এটা কি হেমোলাইটিস ডিজিজ অফ দ্য নিউবর্ন নাকি সেপসিসের জন্য, আমাকে সবগুলা জিনিস হিস্ট্রি থেকে ক্লিনিক্যাল ফিচার দেখে এক্সামিন করে ডিসিশন নিতে হবে। হিস্ট্রিতে কি দেখবো? কবে থেকে জন্ডিস? বললাম যে ফার্স্ট ডে থেকে শুরু হলে এটা হেমোলাইটিস ডিজিজ অফ দ্য নিউবর্ন হওয়াটা খুব স্বাভাবিক। এক, অর্ডার অফ প্রেগন্যান্সি, সেটাও কেন আরএইচ ইনকম্প্যাটিবিলিটি আছে কিনা বাচ্চার। 3 নম্বর, হিস্ট্রি অফ জন্ডিস ইন প্রিভিয়াস চাইল্ড, আগের বাচ্চা জন্ডিস হয়েছিল কিনা, তাহলেও সেটাও বুঝবো যে হ্যাঁ আগের বাচ্চা যদি জন্ডিস হয়ে থাকে, হ্যাঁ হতে পারে ফিজিওলজিক্যাল জন্ডিস, কিন্তু প্যাথোলজিক্যালও হতে পারে।
হিস্ট্রি অফ ডেথ অফ এনি বেবি ডিউ টু জন্ডিস, তাহলে বাচ্চার ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস যেটা আরএইচ ইনকম্প্যাটিবিলিটির জন্য হয়ে থাকে, ওইরকম হিস্ট্রি আছে কিনা যে হ্যাঁ আমার প্রথম বাচ্চা তো ঠিক আছে, এরপরে যে দ্বিতীয় বাচ্চাটা মারা গেছে, ঠিক আছে, তাহলে আমাকে হিস্ট্রিতে ওটা নিতে হবে। ব্লাড গ্রুপ অফ আরএইচ টাবিং অফ দ্য বোথ বেবি এন্ড মাদার জানতেই হবে, কারণ এটা অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটি না আরএইচ ইনকম্প্যাটিবিলিটি কিভাবে আমি জানবো? অ্যান্টিনাটাল পিরিয়ডে না হয় মায়েরটা জেনে নিলাম, কিন্তু বাচ্চাটাকে ইমিডিয়েটলি আফটার বার্থ বাচ্চাটা জেনে নেব, যখন জানবো যে মায়েরটা হচ্ছে ও নেগেটিভ, এটা আমার জন্য এসেনশিয়াল হয়ে যায় যে ডেলিভারি পরপরই বাচ্চার কর্ড ব্লাড পাঠিয়ে দেওয়া, বাচ্চার ব্লাড গ্রুপ দেখে নেওয়া। কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। সুতরাং ব্লাড গ্রুপ বাচ্চাটা যেমন দরকার তেমনি মায়েরটা দরকার। আরএইচ এটা পজিটিভ না নেগেটিভ সেটা জানা তো অবশ্যই দরকার, তার পাশাপাশি অ্যাবিও কিনা বাচ্চার মায়ের কোনটা এবং বাচ্চার কোনটা এটাও জানাটাও অত্যন্ত জরুরি, কারণ হচ্ছে আমাকে ডিসিশন নিতে হবে যে সেটা অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটি কিনা। তাহলে ক্লিনিক্যাল ইভালুয়েশন করলাম, হিস্ট্রি অফ ইন্ট্রা ইউটেরাইন ডেথ, হ্যাঁ ওই যে বললাম যে ইরাথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তাহলে ইন্ট্রা ইউটেরাইন কোনো ডেথ আছে কিনা, অ্যাবর্শন আছে কিনা, আরএইচ নেগেটিভ মা যদি হয়ে থাকে ইন হার প্রেগন্যান্সি, ডিউরেশন অফ জন্ডিস, কয়দিন হলো জন্ডিসটা, যদি বলা যে জন্ডিস তো ফার্স্ট উইকের পর থেকে শুরু হয়েছে, আমার কাছে বাচ্চা আসলো তখন বাচ্চার বয়স 3 সপ্তাহ, তো মা বললেন যে ভালো তো ভালো ছিল, 1 সপ্তাহের পর থেকে জন্ডিস ডেভেলপ করলো, তখন আমাকে চিন্তা করতে হবে যেটা ব্রেস্ট মিল্ক জন্ডিস কিনা, সেপসিস কিনা, তারপর হাইপোথাইরয়েড কিনা, পাইলোরি স্টেনোসিস কিনা, এই ধরনের জিনিসগুলো আমাকে চিন্তা করতে হবে। কালার অফ দ্য স্টুল, যে কথা বললাম যে পেল কালার স্টুল, পায়খানার রংটা কেমন, ইয়েলো কালার নাকি অ্যাশ কালার, জানতে হবে যে আমাকে অবস্ট্রাকশন আছে কিনা। ফিজিক্যাল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা দেখবো যে আসলে ওই যে ক্রেমার্স যে রুল ওটা ফলো করার চেষ্টা করবো, আপ টু পাম এন্ড সোল কতটুকু আছে, মুখে 5 থেকে 6, তাহলে চেস্টে 10 থেকে 12, তারপরে নাভির নিচে 12 থেকে 15, উরুতে 15 থেকে 18, এইভাবে করে আমাকে ক্রেমার্স রুল দিয়ে আসলে গ্রসলি বুঝতে হবে যে তার এক্সটেন্ট অফ জন্ডিস কতটুকু, অ্যানিমিয়া কতটুকু। ওই যে বললাম যদি বাচ্চার আরএইচ ইনকম্প্যাটিবিলিটি হয়ে থাকে তাহলে অ্যানিমিয়া হবে সিভিয়ার, 7-8 কোথায় থাকার কথা বাচ্চার 17-18 হেমোগ্লোবিন, ওখানে 8-10 ওরকমটাই থাকবে, তাহলে সিভিয়ারিটি অফ অ্যানিমিয়া অ্যাবিও ইনকম্প্যাটিবিলিটিতে অত সিভিয়ার থাকবে না যেটা আরএইচ ইনকম্প্যাটিবিলিটিতে থাকবে। হ্যাপাটোস্প্লেনোমেগালি প্রেজেন্ট অর নট, সেটা থাকতে পারে, কিছু কিছু ডিজিজ থাকে যে ডিজিজগুলা তার হ্যাপাটোস্প্লেনোমেগালি থাকতে পারে, সেগুলোর ক্ষেত্রেও একটু দেখতে হবে যে তার হ্যাপাটোস্প্লেনোমেগালি আছে কিনা। এভিডেন্স অফ সেপসিস, হ্যাঁ ইনফেকশন থাকলেও জন্ডিস থাকবে, ইনফেকশনের সোর্স আছে কিনা, তার ডেলিভারি কোথায় হয়েছে, তারপর ডেলিভারির সময় তাকে পিভি কয়বার করা হয়েছে, ফ্যামিলির কোন কোন মেম্বার কারা কারা বাচ্চাকে দেখছে, সুতরাং আমলিক্যাল কর্ডটা ঠিকভাবে করা হয়েছে কিনা, স্টেরিলাইজ করা হয়েছে কিনা, এই সবকিছুই আসলে দেখে ডিসিশন নেওয়া হয়। পাশাপাশি সে খাচ্ছে কিনা, লেথার্জি, পুয়ার ফিডিং এগুলা আছে কিনা, তাহলে এটা জন্ডিসের কারণ হচ্ছে সেপসিস, এটা বুঝে নিতে হবে। কনসিল কোনো হ্যামারেজ আছে কিনা, এটা এটা ইন্ট্রাক্রেনিয়াল হতে পারে, এক্সট্রাক্রেনিয়াল হতে পারে, এই ধরনের কোনো হ্যামারেজ আছে কিনা, প্রেজেন্স অফ অ্যাবনর্মাল নিউরোলজিক্যাল বিহেভিয়ার, কনভালশন, রিজিডিটি, এগুলো ইনফেকশনের সাথে জড়িত, আবার এনকেফালোপ্যাথির সাথে জড়িত, তাহলে এই জিনিসগুলো আছে কিনা বাচ্চাকে আমরা মায়ের সাথে কোয়ারি করে জিজ্ঞেস করতে হবে যে এই প্রবলেম গুলো আছে কিনা। হ্যাঁ দেখছো আগে কি 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 জিনিস জিজ্ঞাসা করতে হবে সেটা দেখছো? জি স্যার। তাহলে একটা বাচ্চা যখন আসবে জন্ডিস নিয়ে, আমরা তো আগে এক্সামিন করতে যাব, পরে আগে মাকে জিজ্ঞাসা করবে এগুলা যে মা আপনার বাচ্চার এটাই কি প্রথমবার জন্ডিস ছিল, আগের কোনো বাচ্চা জন্ডিস ছিল কিনা, ডেলিভারির পর কোনো বাচ্চা মারা গেছে কিনা, ইন্ট্রাইউটেরাইন কোনো ডেথ ছিল কিনা, বাচ্চা ডেলিভারি হওয়া মানে ডেথ ডেলিভারি হয়েছে কিনা, বাচ্চার এখনকার এই যে বাচ্চা আছে এই বাচ্চার ব্লাড গ্রুপ কোনটা আপনি জানেন কিনা, আগের বাচ্চা যেটা ব্লাড গ্রুপ সেটা কি ছিল, প্রথম বাচ্চা যেটা তার ব্লাড গ্রুপ কি ছিল, আমার জানানো তো জরুরি আছে, কারণ প্রথমটা যদি আরএইচ পজিটিভ হয়ে থাকে ডেফিনেটলি পরেরগুলো প্রবলেম হতে পারে। আপনি কি ইনজেকশন নিয়েছিলেন কিনা সেটাও ফাঁকি দিয়ে জেনে নেবে যে আপনাকে প্রথম বাচ্চা ডেলিভারি হওয়ার পর আপনাকে অ্যান্টিডি গ্লামাগ্লোবুলিন বা ইনজেকশন, একটু মা যদি এডুকেটেড হয় সে জানতে পারবে। এখন বাচ্চার স্টুল কালারটা কেমন, আপনি যদি 7 দিনের চেয়ে বেশি হয়ে থাকে বাচ্চাকে কি ব্রেস্ট ফিড করাচ্ছেন না ফর্মুলা ফিড করাচ্ছেন, আমাকে সবগুলো জিনিসই জানতে হবে। পাশাপাশি বাচ্চা দেখতে হবে যে
যে বাচ্চা খাওয়া দাওয়া করতেছে কিনা, না খাচ্ছে না, লেথার্জিক বাচ্চা, কনভালশন খিচুনি হয়েছে বাচ্চা কেমন নীরা হয়ে পড়ে আছে, তার মানে বুঝতে হবে যে ইনফেকশন আছে। তাহলে এই সবগুলা জিনিস আমাকে মায়ের কাছ থেকে জেনে নিতে হবে। তারপরে ইনভেস্টিগেশন কি কি করব? দেখো, এই যে আমরা কর্ড ব্লাড থেকে অনেকগুলো পরীক্ষা করে ফেলি। এই যে সিরাম বিলিরুবিন যেটা আছে সেটাও কর্ড ব্লাড থেকে করি, বিলিরুবিন, তারপর যেমন হেমোগ্লোবিন তাও, ব্লাড গ্রুপ তাও, এগুলা চট করে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম সবগুলো পটাপট আমরা যখন ব্লাড ডেলিভারি যখন হয় তখন কর্ড ব্লাড থেকে করে ফেলি। 1 2 3 4 5 কি কি করি আমরা? সিরাম বিলিরুবিন করি 1, 2 নাম্বার ব্লাড মানে হেমোগ্লোবিন দেখি 2, 3 নাম্বার ব্লাড গ্রুপ বাচ্চার, 3 নাম্বার দেখি, 4 নাম্বার পেরিফেরাল ব্লাড ফিল্ম বা রেটিকুলোসাইট কাউন্ট দেখতে চেষ্টা করি, আর হচ্ছে যে বাচ্চার কুমস টেস্ট, ডিরেক্ট কুমস টেস্ট। তাহলে 5টা জিনিস আমরা একদম কর্ড ব্লাড থেকে করে ফেলি, ওখান থেকে নিয়ে ফেলি, ওখান থেকে পাঠিয়ে দিই স্যাম্পল। বাচ্চাকে আর পুরোপুরি করে নেয় সাধারণত। তাহলে কিন্তু এমনিতে আমরা করি কি, সিরাম বিলিরুবিন তো অবশ্যই করি, টোটালটা করি, ডিরেক্ট ইনডাইরেক্ট করি। ইনডাইরেক্ট বিলিরুবিন যেটা আছে ওটা আমরা করি কতটুকু আসছে এটা বোঝার জন্য যে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া কিনা। ডাইরেক্টটা করে দেখি যে প্যাথোলজিক্যাল জন্ডিস কিনা, দ্যাট মিনস সেপসিস কিনা, হেপাটাইটিস কিনা, অ্যাট্রেসিয়া আছে কিনা, যেখানে কনজুগেশন কমপ্লিট হয়ে গেছে। ব্লাড গ্রুপ মায়ের এবং বাচ্চা দুজনের দেখি। হেমোগ্লোবিন দেখি দেখার জন্য যে কতটুকু হেমোলাইসিস হয়েছে এটা বোঝার জন্য। সিবিসি সিআরপি কোনো ইনফেকশনের কোনো এভিডেন্স আছে কিনা। ব্লাড ফিল্ম দেখি যে আরবিসি হেমোলাইসিসের কোনো ফিচার আছে কিনা, ফ্র্যাগমেন্টেড আরবিসি, নিউক্লিয়েটেড আরবিসি, টক্সিক গ্রানিউলস ইন নিউট্রোফিলস। এইটা অত দরকার না, এটা ইনফেকশন বা সেপসিস আমরা নিউট্রোফিলের মধ্যে টক্সিক গ্রানিউলস দেখি। আদারওয়াইজ আমরা দেখি যে ফ্র্যাগমেন্টেড আরবিসি, নিউক্লিয়েটেড আরবিসি, অর্থাৎ সার্কুলেশনে প্রিম্যাচুর আরবিসি যেগুলো আছে ওগুলা, ইরেথ্রোব্লাস্ট ওগুলা চলে আসছে কিনা বেশি বেশি করে, এই জিনিসগুলা দেখি। তাহলে আমরা কর্ড ব্লাড থেকে অনেকগুলা জিনিস দেখে ফেলি। তারপরে এছাড়া এই যে রেটিক কাউন্ট দেখি ইনক্রিজ ফ্রম কম্পেনসেটরি ইরেথ্রোপয়েসিস, যেহেতু আরবিসি ডিস্ট্রাকশন হবে রেটিকুলোসাইট কাউন্ট বাড়বেই এবং সেটা সার্কুলেশনে চলে আসবে। কোমস টেস্ট, ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট, এই পর্যন্তই শেষ। এরপরে আরো কিছু যদি দেখতে চাই তাহলে আমরা জিপিটি যেটা আছে যেটা গ্লুকোজ ফসফেট 6 ফসফেট ডিহাইড্রোজেনের যে এনজাইম যেটা আছে ওটা যেটা ঘাটতি থাকে ওইটা দেখার জন্য আমরা পরীক্ষা করে থাকি। একটা অ্যালবুমিন করি, ক্যালসিয়াম, ইলেকট্রোলাইট, ক্রিয়েটিনিন, ওগুলো হচ্ছে আমাদের রুটিন প্রসিজারের মধ্যে পড়ে না, এগুলো হচ্ছে এক্সক্লুসিভ কিছু পরীক্ষা আছে ওগুলো বোঝার জন্য। আমাদের যেগুলো পরীক্ষা কমন জন্ডিস রিলেটেড সেগুলোতে আমরা এই যে বললাম আগে যেগুলা বিলিরুবিন দেখবো কোন ধরনের বিলিরুবিনটা বাড়লো, হেমোগ্লোবিনটা দেখবো, সিবিসি তেও দেখা যায়, সিবিসি আছে, পাশাপাশি সিআরপি ইনফেকশন দেখার জন্য সিআরপি করে থাকি, পেরিফেরাল ব্লাড ফিল্ম করে থাকি, তার পাশাপাশি রেটিক কাউন্ট দেখে থাকি, আমরা কোমস টেস্ট করে থাকি, মা এবং বাচ্চার ব্লাড গ্রুপ দেখে থাকি। এগুলো একদম কমন জিনিস, এগুলা একদমই ভুলা যাবে না। তাহলে এই পরীক্ষাগুলো করে থাকি আমরা, পাশাপাশি কিছু পরীক্ষা করে থাকি যে প্রয়োজনের সাপেক্ষে দেখা যে এগুলো প্রয়োজন হচ্ছে সেজন্য আমরা করছি। ট্রিটমেন্ট কি দিব? আর ট্রিটমেন্ট হচ্ছে অ্যাকর্ডিং টু কজ। আমরা অনেকগুলো কজ কিন্তু পেলাম। প্রথমে হচ্ছে হেমোলাইট ডিজিজ, তাহলে সেটার ট্রিটমেন্ট একরকমের হবে। তাহলে ন্যাচারাল কোর্স অফ দ্য ডিজিজ আগে বলতে হবে যে আপনার বাচ্চার এই প্রবলেম, কারণ আমি একটা ডায়াগনোসিসে পৌঁছালাম। ইম্পর্টেন্স অফ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ইন জন্ডিস রিডাকশন, বাচ্চাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াবেন। ব্রেস্ট মিল্ক জন্ডিস হতে পারে, তাই বলে কি খাওয়া বন্ধ রাখবে? মোটেও না, সেটা কন্টিনিউ করবে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। আর হচ্ছে যে ফলো আপ, আমরা ফলো আপে দেখবো। কেন বললাম ফিজিওলজিক্যাল জন্ডিস একটা নির্দিষ্ট সময় আসবে, এসে আবার চলে যাবে, হ্যাঁ, কিন্তু অন্য যেগুলো একটু প্রলং থাকবে, প্রিম্যাচুর হলে লম্বা সময় ধরে থাকবে, হয়তো দেখা গেল যে 3 সপ্তাহ 4 সপ্তাহ, তখন জন্ডিস শেষ হয় নাই। ফলো আপে দেখবো টোটাল সিরাম বিলিরুবিন is raised at a level when treatment is indicated. কিভাবে? আইদার ফটোথেরাপি অথবা অ্যাক্টিভ ট্রান্সফিউশন। আমাদের ট্রিটমেন্ট প্ল্যান হচ্ছে এটাই যে যখনই জন্ডিস লেভেল এতটাই বেশি হবে, সেটার জন্য আলাদা চার্ট আছে, তোমাদের মুখস্থ রাখার দরকার নাই, এর জন্য আলাদা চার্ট আছে। চার্ট দেখে আমরা আগে এই যে নিউনেটের এইজ দেখি, 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, ওটা দেখে দেখে আমাদের যে চার্ট আছে সেই চার্টটাকে আমরা প্লটিং করি। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। তাহলে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ফটোথেরাপি, একটা হচ্ছে অ্যাক্সেস ট্রান্সমিশন। যে কোনো একটা করি আমরা। অ্যাক্সেস ট্রান্সমিশন যেটা আছে এটা ইনভেসিভ প্রসিডিউর, এখানে ভেনে পাংচার করে ওখানে সেট করতে হয়, এটা অনেক কমপ্লিকেটেড একটা জিনিস। আর ফটোথেরাপি হচ্ছে খুবই সিম্পল একটা ফটোথেরাপি, যে মেশিন আছে মেশিনের মাধ্যমে লাইট দিয়ে ফটোথেরাপি দেওয়া হয়। এই দুটোতেই হচ্ছে প্রসিডিউর যেখানে আমরা ট্রিটমেন্ট অপশন হিসেবে চিন্তা করতে পারি। তো দেখে নিচ্ছি ফটোথেরাপি জিনিসটা কি।
মোস্ট ইফেক্টিভ উইথ ব্লু লাইট। এটা ব্লু স্পেকট্রাল লাইট। আমরা আলোকের তরঙ্গ দৈর্ঘ্যের কথা জানি যে ওয়েভ লেন্থ 329 থেকে 333, তোমাদের দরকার নাই জানার। তার মোস্ট এফেক্টিভ উইথ ব্লু লাইট। এটা ফটো আইসোমারিজম বা স্ট্রাকচারাল আইসোমারিজম বা ফটো অক্সিডেশন এর মাধ্যমে আসলে এই ব্লু লাইটটা বিলিরুবিন যেটা আছে আনকনজুগেটেড ফর্মে আছে সেটাকে আইদার ফটো আইসোমারিজম নতুবা স্ট্রাকচারাল আইসোমারিজম নতুবা ফটো অক্সিডেশন যে কোনো একটা মেথডে এটাকে কনভার্ট করে এটাকে ডিরেক্ট করে এবং সেটাকে আলটিমেটলি ইউরিন দিয়ে পাস করে দেয়। এটা হচ্ছে মেথডটা। আর এক্সচেঞ্জ ট্রান্সমিশনে এখানে ইন্ডিকেশন ফটোথেরাপি যখন ফেল করতেছে টোটাল সেরাম বিলিরুবিন যেটা আছে স্পেশালি আনকনজুগেটেড বিলিরুবিন এটাকে যখন কমাতে পারে না তখনই আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশন করি। এবং যখন মনে হবে যে বাচ্চার অনেক বেশি হয়ে গেছে কার্নিটারাস হতে পারে মানে বিলিরুবিন এনকেফালোপ্যাথি হতে পারে সেই ক্ষেত্রে আমরা বাচ্চাকে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করি। আর যদি টোটাল সেরাম বিলিরুবিন ইনিশিয়াল স্টেজে is in the range of exchange transmission on the bilirubin চার্ট দেখে যদি আমাদের মনে হয় না এটা তো এক্সচেঞ্জ ট্রান্সমিশন করার কথা সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ ট্রান্সমিশন করি। তো তিনটা ক্ষেত্রে আমরা বাচ্চাকে এক্সচেঞ্জ ট্রান্সমিশন করে থাকি। ছবিটা দেখো, একটা বাচ্চাকে ফটোথেরাপি দেওয়া হচ্ছে। এই যে ব্লু স্পেকট্রাল লাইট নর্মাল টিউবলাইটের মতো না, এই লাইট গুলো আলাদা এবং বলা হচ্ছে 329 থেকে 333 তরঙ্গ দৈর্ঘ্য। একটা নির্দিষ্ট ডিস্টেন্স রাখা হয়, বলা হয় যে 45 সেন্টিমিটার। এই বাচ্চাটাকে এখানে রাখা হয়, আইটা শিল্ড দেওয়া হয় এবং এই জায়গাতে ডায়াপার পরিয়ে রাখা হয় স্ক্রোটামের যে এরিয়া, তাহলে এইটা আইটা কভার করে রাখা হয় যাতে রেটিনার কোনো ড্যামেজ না হয়। এই লাইটটা 24 আওয়ার্স দেওয়া হয় সাইকেল বাই সাইকেল। নিয়ম হচ্ছে যে এমনিতে 45 মিনিট থেরাপি দেওয়া হয়, 15 মিনিট বাচ্চাকে রেস্ট দেওয়া হয় বা ফিডিং দেওয়া হয়। ওলট পালট করে বাচ্চাকে বিভিন্ন ভাবে এই থেরাপিটা দেওয়া হয় এবং 24 আওয়ার্স দেওয়ার পরে মোটামুটি ভালোভাবে কমে যায়। এটা হচ্ছে ফটোথেরাপি। খেয়াল করে দেখো বাচ্চা যার উপরে শুয়ে আছে এই জায়গাতে দেখো কম্বলটা যেটা আছে এটার কালারও ব্লু কালার, দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ বাচ্চা যার উপরে শুয়ে আছে সেখান থেকে কিন্তু লাইট বের হচ্ছে, উপর থেকেও লাইট দিচ্ছি। তার মানে কি এটাকে বলা হয় বিলি ব্ল্যাঙ্কেট কম্বল আর কি, বিলি কম্বল, বিলি ব্ল্যাঙ্কেট। এটা অনেক সফিস্টিকেটেড ট্রিটমেন্ট। কারণ হচ্ছে যে আমি যখন এখান থেকে দিলাম তো গায়ে এখানে এই সারফেসে পড়বে, তাই পিঠের কি অবস্থা হবে, পিঠ থেকে শুরু করে ব্যাক সাইড যেটা আছে ওর কি অবস্থা হবে। সেই জন্য বিলি ব্ল্যাঙ্কেট যখন দিব তখন পিছনেও থেরাপি পড়বে, ডাবল চলবে, উপর থেকেও চলবে নিচের থেকেও চলবে, যাতে করে বাচ্চার বিলিরুবিন লেভেল আনকনজুগেটেডটা খুব দ্রুত রিডাকশন হবে। এটা এক্সপেন্সিভ বিলি ব্ল্যাঙ্কেটটা, আমাদের এখানে নাই। চিটাগাং এর শিশু হাসপাতালে থাকতে পারে। ঢাকায় বারডামে আমরা দেখেছিলাম 96-7 বিলি ব্ল্যাঙ্কেট দেখেছিলাম ঢাকাতে। তো ওখানে অনেক আগে এসছে, বাট এইটা হচ্ছে মোস্ট ইফেক্টিভ মেথড যে দুই দিক থেকে দিচ্ছি আমি। ঠিক আছে? জি স্যার। এটা কি পড়ানো হয়েছে ফিজিওলজিক্যাল জন্ডিস? তোমাদের পড়ানো হয়েছে ফিজিওলজিক্যাল জন্ডিস? নো হ্যাঁ, পড়ানো হয়েছে। শুনতে পাচ্ছ কিনা আমাকে? পড়ানো হয়েছে কি ফিজিওলজিক্যাল জন্ডিস? না স্যার, পড়ানো স্যার। হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু দেখতেছি আমি। এই ফিজিওলজিক্যাল জন্ডিস এর বাইরে যেটা খুব কমন যেটা সেটা হচ্ছে যে ফিজিওলজিক্যাল জন্ডিস। তো এইটা এই যে অ্যাপিয়ার্স অন সেকেন্ড অর থার্ড ডে অফ লাইফ, etiology due to physiological lysis of fetal RBC and transient limitations in conjugation of by glucuronide transferase in hepatocytes। তাহলে এটা বুঝতেই পারতেছো কখন অনসেটটা হয়, 2 দিনের পরে গিয়ে এটা অনসেট হয়। এটা অনেক কমন বাচ্চার, যেমন প্রথমে যেটা বললাম যে 60% অফ দ্য টার্ম এবং 80% অফ দ্য প্রিটার্ম বাচ্চার জন্ডিস হয়, তার মধ্যে ম্যাক্সিমামই হয় ফিজিওলজিক্যাল জন্ডিস, ম্যাক্সিমাম। আর এই ফিজিওলজিক্যাল জন্ডিস হয় কারণ বাচ্চা যখন ডেলিভারি হওয়ার পরে বাচ্চার অনেকগুলা আরবিসি লাইসিস হয়, কারণ এতগুলো আরবিসি তার প্রয়োজন নাই। আমাদের যদি ফিজিওলজি খেয়াল করে থাকি ওখানে অনেক বেশি আরবিসি ফিটাসে থাকে। এবং ওই যে অক্সিজেন স্যাচুরেশন কার্ভের কথা মনে থাকলে যে লেফটে যাচ্ছে না রাইটে যাচ্ছে, বেশি বেশি কিন্তু লেফটে যাচ্ছে। ফিটাল আরবিসি থাকলে কিন্তু এটা আরো বেশি লেফটে যাবে, অর্থাৎ ফিটাল আরবিসির হেমোগ্লোবিন ধরে রাখার ক্ষমতা অনেক বেশি ইন কম্পারিজন টু দা নর্মাল আরবিসি। তাহলে এই যে ধরে রাখার যে ক্যাপাবিলিটি, এখন যখন ডেলিভারি হবে তখন অনেক চাহিদা কমে যাবে আরবিসির, অনেকগুলো আরবিসি ডিস্ট্রাকশন হয়ে যাবে ফিটাসে। সেটাই হচ্ছে নর্মালি ফিজিওলজিক্যাল লাইসিস, কারণ এত আরবিসি তখন প্রয়োজন নাই।
ট্রানজিয়েন্ট লিমিটেশন যখন এত এত আরবিসি ব্রেকডাউন হলো, এত এত হেমোগ্লোবিন লিবারেট হলো, ওখান থেকে কনভার্ট হয়ে যখন বিলিভার্ডিন হলো যাবে লিভারে কনজুগেশনের জন্য গ্লুকুরোনাল ট্রান্সফারেন্স দিয়ে, লিভার অতগুলাকে কনজুগেট করতে পারবে না, যার জন্য বিলিরুবিন আনকনজুগেটেড টাইপটা সার্কুলেশনে অনেক বেশি চলে আসবে এবং তা ফলশ্রুতিতে ফিজিওলজিক্যাল জন্ডিসটা ডেভেলপ করে। এটা নর্মালি দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে। এই যে ডিউরেশন বললাম 2 থেকে 3 দিন, সাধারণত এই যে 5 to 7 ডে পর্যন্ত থাকে পিক, পরে এটাকে আস্তে আস্তে ডিক্লাইন বাই 7 to 8 ডে অফ এজ, টার্মের ক্ষেত্রে এবং প্রি টার্মের ক্ষেত্রে 10 থেকে 11 দিনের দিকে আস্তে আস্তে, তাহলে এই সময় এটা আসলে ডিক্লাইন করে। তো আমরা যখন শেষ দিকে পাই, ধরো 10 দিন, 11 দিন, 12 দিন, তখন দেখা যায় 5-6 নেমে আসে। ইউজুয়ালি অনেক বেশি থাকে প্রথম দিকে, সেকেন্ড থার্ড ডেতে বাড়তে থাকে এবং 5th 6 ডেতে গিয়ে বা 7 ডেতে গিয়ে এটা পিকে যায়। এটা খুব কমন। এর সাথে অন্য কোনো প্যাথোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন থাকে না, বাচ্চা অ্যাবসলিউটলি নর্মাল থাকে, ফিডিং সবকিছু হচ্ছে, শুধুমাত্র বাচ্চার বিলিরুবিন লেভেলটা বাড়তি পাওয়া যায়। ঠিক আছে? জি স্যার। 45 মিনিটস। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কারণ টাইম শেষ হয়ে যাবে এখনই। হ্যালো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। পরের ক্লাসে কিন্তু আমি পড়া ধরবো আবার এটা, কারণ এটা খুব কমন পিডিয়াট্রিক্স এর, মানে নিউনেটের মধ্যে মোস্ট কমন মধ্যে একটা, যে জন্ডিস। এই যে বললাম 60% বাচ্চার জন্ডিস থাকতে পারে টার্ম, এবং 80% বাচ্চা প্রিটার্ম জন্ডিস থাকবে, তাহলে এর চেয়ে কমন আর কি পাবে? কারো কোনো প্রশ্ন আছে? বিলাল? নো স্যার। আচ্ছা, অন্যদের? না স্যার। এই না তো আমি কোরাস কোরাস শুনতে চাচ্ছিলাম, 12 জন পার্টিসিপেন্ট, আমি অন্যদের আওয়াজ শুনতেই পাচ্ছি না। অন্যরা কেউ আছে কি? জি স্যার। কোনো আওয়াজ করে না কেউ, সব চুপচাপ থাকে। আচ্ছা, এখন দেখি আমার কালকে নেক্সট ক্লাস থেকে নাম ধরে ধরে জিজ্ঞেস করতে হবে। যাই হোক, তোমরা বুঝতে পারলে আমার জিনিসটা হয়েছে, পরীক্ষার সময় প্রডিউস করতে পারলে হয়েছে। এখন কি বুঝা গেছে যেটা বললাম এতক্ষণ যে বললাম? তোমরা কি বুঝতে পারছো যে নিউনাল জন্ডিসের কারণগুলা কি কি, আমরা কি কি পরীক্ষা করাবো, এক্সামিন করার আগে আমরা কি কি হিস্ট্রিতে কি কি নিব, সব মোটামুটি এখানে বলা আছে। যদি কোনো কনফিউশন থাকে আমার কাছে কনফিউশনটা এখনই ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করলাম। বেলাল, তুমি তাহলে ইয়াটা দিয়ে দিও, অ্যাটেন্ডেন্সের যে ইয়াটা, ওটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবে। ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, তাহলে ভালো থাকো, তোমরা সুস্থ থাকো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার কথা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। স্যার। জি, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। থ্যাংক ইউ।